ম্যাচটা সবেমাত্র ১৭ মিনিট শেষ হয়ে ১৮ মিনিটে গড়িয়েছে এবং ঠিক তখনই ফ্রান্স পায় একটা ফ্রি কিক। ওই ফ্রি কিকটা নিয়েছিলেন আতোয়ান গ্রিজম্যান। ফ্রি কিক থেকে আলতো করে তুলে দেওয়া বলে একটা হেড হয় এবং তখনই গোল পায় ফ্রান্স এবং ওই গোলের মধ্য দিয়ে ক্রোয়েশিয়ার এগেনস্টে লিডে চলে যায়। ইতিমধ্যে হয়তো বুঝে ফেলছেন কোন ম্যাচের কথা বলতেছি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালের কথা বলতেছি, যে এখানে ফ্রান্স মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়ার এগেনস্টে এবং ওই ম্যাচটাতে তো ফ্রান্স তারা ৪-২ গোলে ম্যাচটা বের করে নেয় এবং চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এই বিশ্বকাপের ফাইনালে আতোয়ান গ্রিজম্যানের অবদান কতটুকু ছিল সেটা যদি গোলের হিসাব এবং গোলগুলা কিভাবে আসছিল সেইটার দিকে একটু নজর দেওয়া যায় তাহলে খুব ভালোভাবেই বুঝতে পারা সম্ভব হয়। অর্থাৎ ৪টা গোল করছিল ফ্রান্স, যেখানে প্রথম গোলটা গ্রিজম্যানের ফ্রি কিক থেকে আসছিল, কিন্তু দ্বিতীয় গোলটা আসছিল গ্রিজম্যানের একটা পেনাল্টি থেকে। অর্থাৎ সরাসরি পেনাল্টির মধ্য দিয়ে দ্বিতীয় গোলটা পায় ফ্রান্স এবং তৃতীয় গোলটা পগবা থেকে আসছিল, কিন্তু ওইখানেও অবদান ছিল গ্রিজম্যানের। ফ্রান্স যে ৩টা গোল পাইছিল পরপর ৩টা গোল, এই ৩টা গোলের মধ্যে ৩টাতেই আতোয়ান গ্রিজম্যানের সরাসরি অবদান আছে বলেই মনে করতেছি। ওয়ার্ল্ড কাপ ফাইনালে এমন পারফরমেন্স কিংবা এই ম্যাচে এমন পারফরমেন্সের কারণে আতোয়ান গ্রিজম্যান একজন কিংবদন্তি হিসাবে ফ্রান্সে পরিচিত হবেন এবং এইটাই ওনার পরিচয় হিসাবে পরবর্তী সময়ে থাকবে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে ফেলছেন যে আতোয়ান গ্রিজম্যান তিনি ফ্রান্সের ন্যাশনাল টিম থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তো তিনি অবসরের ঘোষণা দিলেও তিনি কিন্তু অতীতে যথেষ্ট পরিমাণ কাজ কিংবা ওনার অবদান ফ্রান্সের হয়ে তিনি করে গেছেন। ফ্রান্সকে তিনি যতটুকু দেওয়া দরকার ছিল ততটুকুই দিতে পারছেন বলেই মনে করতেছি। ২০১৮ ওয়ার্ল্ড কাপ ফাইনালে তিনি যে পারফরমেন্সটা করছিলেন সেইটা তো সবারই জানা। ফ্রান্সের জন্য গ্রিজম্যান কি কি করছেন না করছেন এই ধরনের হিসাব কষতে হলে যতগুলা ম্যাচ সামনে আসবে তার মধ্যে ২০১৮ ওয়ার্ল্ড কাপ ফাইনালের ম্যাচটা সবার উপরেই থাকবে। আর এই ম্যাচের কারণে অন্য কোনো ম্যাচকে এত বেশি হাইলাইট করার কোনো প্রয়োজন হবে বলে মনে করতেছি না। এই একটা ম্যাচই ওনাকে অনেক উপরে রাখবে। এই ম্যাচের কারণে ওনার আদর এবং কদর সব কিছুই ফ্রান্সে অনেক বেশি থাকবে। তাছাড়া ২০১৮ ওয়ার্ল্ড কাপে তো সম্পূর্ণ ওয়ার্ল্ড কাপ জুড়েই যেই টিমটা ফ্রান্সের ছিল তারা সবাই বলা যায় যে অনেক দারুণ পারফরমেন্স করছে। তাদের পারফরমেন্সের সামনে কোনো টিমই ওইভাবে দাঁড়াতে পারেনি। কোনো টিমই যে ওইভাবে তাদের সামনে দাঁড়াতে পারেনি তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ২০১৮ ওয়ার্ল্ড কাপের ফাইনালটা। ফ্রান্সের এমন টিম স্পিরিট কিংবা তাদের এমন পজিটিভিটি তখনকার সময়ে, অর্থাৎ ২০১৮ বিশ্বকাপে তাদের যেই দলটা ছিল কিংবা স্কোয়াডটা ছিল ওইখানে তো আতোয়ান গ্রিজম্যানও ছিলেন। তো ওনার অবদান কিংবা ওনার কারণেই তো ওই স্কোয়াডটা এতটা পরিপূর্ণ হয়েছিল। ওনার অবদান কোনোভাবেই ফ্রান্সবাসী তারা কোনোভাবেই অস্বীকার করতে পারবে না কিংবা ভুলে যাইতে পারবে না। ফ্রান্সের জন্য তিনি একজন লিজেন্ড হয়েই থাকবেন। ২০১৮ বিশ্বকাপটা ফ্রান্স জিতছিল এবং সেইখানে যতগুলা প্লেয়ারের সবচেয়ে বেশি বেশি কিংবা অনেক বড় অবদান ছিল তার মধ্যে গ্রিজম্যান একজন। ২০১৮ ওয়ার্ল্ড কাপের ফাইনালটাই বলে দিতেছে যে ওইখানে ওই গোলগুলা যে যে আসছিল স্কোরগুলা, এর পেছনে আতোয়ান গ্রিজম্যানের অবদান কতটুকু ছিল। বেঞ্জামিন পাভার থেকে শুরু করে অলিভিয়ার জিরুদ, রাফায়েল বারান থেকে শুরু করে কিলিয়ান এমবাপে, এত এত স্টারের মধ্যে ২০১৮ সালের অন্যতম স্টার ফ্রান্সের জন্য হচ্ছেন আতোয়ান গ্রিজম্যান, যেইটা কোনোভাবেই ফ্রান্স তারা ভুলতে পারবে না। গ্রিজম্যান মাত্র একজনই ছিলেন এবং গ্রিজম্যান আরেকজন গ্রিজম্যানের দেখা পাইতে হলে ফ্রান্সকে আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে। সেটা ফ্রান্স খুব ভালোভাবেই আয়ত্ত করতে পারছে ইতিমধ্যে বলে মনে করতেছি এবং সেটা তারা দীর্ঘদিন মনে রাখবে বলেও ধরে নিচ্ছি। নির্দিষ্ট একটা প্লেয়ারের ওয়ার্ল্ড কাপ থাকা না থাকাটা কত ধরনের যে প্রশ্নের সৃষ্টি করে সেইটা আপনারা খুব ভালোভাবেই জানেন। তাছাড়া একটা ওয়ার্ল্ড কাপ থাকলে একটা প্লেয়ারকে অনেক ধরনের প্রশ্নের মধ্যে পড়তে হয় না, আবার অনেক ধরনের প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি চলে আসে। ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার এগেনস্টে ফ্রান্স যে স্টার্টিং এলিভেনটা নামাইছিল ওইখানে ছিলেন আতোয়ান গ্রিজম্যান এবং ওই স্টার্টিং এলিভেনটা পূর্ণ হয়েছিল কিংবা পরিপূর্ণতা পাইছিল গ্রিজম্যানের কারণেই বলেই মনে করতেছি। এই ধরনের স্টার্টিং এলিভেন বিগত ১০-১৫ বছরে কয়টা দলের আছে কিংবা কয়টা দল দেখাতে পারবে সেটাও একটা বিষয়। ফ্রান্সের হয়ে গ্রিজম্যান যেই পজিশনটা হোল্ড করছিলেন কিংবা যেই পজিশনটা কন্টিনিউ করছিলেন ওইটাকে অ্যাটাকিং মিডফিল্ড হিসাবেই বেশিরভাগ সময়ই পরিগণিত করা যাইতে পারে বলেই মনে করতেছি। যদিও এই পজিশন ছেড়েও তিনি ডাইভার্ট হয়ে অনেক সময় খেলার ওনাকে দেখতে পাওয়া গেছে, কিন্তু এই পজিশন হিসাবেই ওনাকে চিহ্নিত করা যাইতে পারে। সব কিছু মিলিয়ে আতোয়ান গ্রিজম্যান তিনি ফ্রান্সের জন্য কি করছেন না করছেন কিংবা ওনার গণ্ডিটা কোথা থেকে শুরু কোথায় শেষ এত কিছু হিসাব না করে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার এগেনস্টে যেই ম্যাচটা তিনি খেলছেন কিংবা ওইখানে যেই পারফরমেন্সটা দিচ্ছেন এইটা বিবেচনা করলে কিংবা এইটা নিয়ে কথা বললে অনেক সময় কথা বলা সম্ভব। আর এই বিষয়টা যখন সামনে আসবে তখন অন্যান্য বিষয়গুলো নিয়ে এত বেশি মাথা না ঘামালেও চলবে বলে মনে করতেছি। ফ্রান্সের জন্য সব সময়
আন্তোয়ান গ্রিজম্যান একজন লিজেন্ড হয়েই থাকবেন, এইটা বলার কোনো অপেক্ষা রাখে না। তাছাড়া 2016 সালে ইউরো জিতছিল ফ্রান্স এবং ওইখানে তিনি পার্টিসিপেট করছিলেন। 2016 সালের ইউরো স্কোয়াডে অর্থাৎ ফ্রান্সের যে স্কোয়াডটা ছিল সেইখানে ছিলেন আন্তোয়ান গ্রিজম্যান এবং তিনি 2016 সালে ইউরোটা সফলভাবে জিততে পারছিলেন ফ্রান্সের হয়ে। নেশনস লিগ জিতছিলেন 2020-21 মৌসুমে, অর্থাৎ 2020-21 সালে যে নেশনস লিগটা হয়েছিল সেইটা ফ্রান্সের হয়ে তিনি পার্টিসিপেট করছিলেন। 33 বছর বয়সে এসে তিনি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বলা যায় যে এটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। অবশ্য এখানে হয়তো ওনার আরও অনেক ধরনের চিন্তাভাবনা থাকতে পারে। তিনি হয়তো ভাবতেছেন যে তিনি সরে দাঁড়ালে ইয়াং যারা আছে তারা হয়তো সুযোগ পাবে, তো এই বিষয়টাও তিনি হয়তো ভাবতে পারেন। কিন্তু 33 বছরটা বলা যায় যে অনেকটাই আর্লি হয়ে গেছে। তিনি চাইলে আরও একটু সময় থাকতে পারতেন, যেহেতু মাত্র 33 বছর। ফিটনেসটা ঠিকঠাক মতো ধরে রাখা গেলে হয়তো 2026 যে ওয়ার্ল্ড কাপটা আসতেছে অর্থাৎ সামনে, এই ওয়ার্ল্ড কাপে হয়তো তিনি পার্টিসিপেট করার সুযোগ পাইতেন। বিগত 7-8 বছরের হিসাব অনুযায়ী, অর্থাৎ শেষ হওয়া 7 থেকে 8 বছর, এই সময়টা ফ্রান্সের হিসাব অনুযায়ী কিংবা ফ্রান্সের যত ধরনের প্লেয়ার্সদের উপরে ভরসা রাখা হয়েছে সব ধরনের প্লেয়ার্সদেরকে একসাথে করলে আমার কাছে মনে হয় যে মানে আন্তোয়ান গ্রিজম্যানের কথাটা কিংবা নামটা অনেক উপরে থাকার সম্ভাবনা অবশ্যই থাকবে। তারা যেই ধরনের মানে বিগত 7-8 বছরের মধ্যেও তো 2018 সালটা পড়তেছে এবং ওইখানে তারা মানে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গ্রিজম্যানের অবদানটা তারা কখনোই অস্বীকার করতে পারবে না কিংবা এইটাকে এক পাশে রেখে কোনোভাবে কথা বলতে পারবে না। এবং এইটাকে আমি মাথায় রেখে কিংবা এইটাকে হিসাব করেই বলতেছি যে 7-8 বছরের হিসাব অনুযায়ী আন্তোয়ান গ্রিজম্যানের নামটা তাদের যত টপ প্লেয়ার কিংবা বেস্ট প্লেয়াররা থাকবে তাদের মধ্যে অন্যতম হিসাবেই উপরের দিকে থাকার সম্ভাবনাটাই বেশি থাকবে। 2018 সালে যে ব্যালন ডরটা দেওয়া হয়েছিল ওইখানে থার্ড প্লেস হয়েছিলেন বা 3 নম্বর অবস্থানে ছিলেন গ্রিজম্যান, অর্থাৎ একদম ব্যালন ডরের কাছাকাছি গিয়েও সেইটা জেতা হয়নি। অবশ্য এটা জিততে হলে আরও অনেক বেশি কিংবা আরও অনেক উপরে পারফরমেন্স দেয়া দিতে হবে, সেইটা তো অবশ্যই, কিন্তু তিনি তো একদম কাছাকাছি গেছেন। এইটার জন্য অবশ্যই তিনি মানে ভাবা পাওয়ার যোগ্য কিংবা এইটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। ব্যালন ডরের টপ 3-তে টাকা তো চারটেখানা বিষয় নয়, কিন্তু তিনি সেটা করে দেখিয়েছেন। 2018 বিশ্বকাপের ব্রোঞ্জ বল এবং সিলভার বুট এই দুইটাই তিনি জিতছিলেন। তাছাড়া তিনি সবথেকে বেশি অর্থাৎ মোস্ট অ্যাসিস্ট প্রোভাইডার যেইটা আছে সেইটাও ওনার নামের পাশে আছে। উনি স্কোরিংয়ের দিকে যে খুব বেশি মনোযোগী কিংবা ওনার স্কোরিং ক্যাপাবিলিটিটা অনেক ভালো, অবশ্যই কিছুটা ভালো আছে। তাছাড়া মানে বেশিরভাগ সময় তিনি বিল্ড আপের উপরে মনোযোগ দেন কিংবা ক্রিয়েটর হিসেবে মাঠের মধ্যে দায়িত্ব পালন করেন। তো অ্যাসিস্ট প্রোভাইডের দিক থেকে ওনার অবদান কিংবা ওনার মানে কাজটা একটু বেশি হয়ে থাকে। 2018 সালে তিনি যা করছেন সেইটা অনেক প্লেয়াররা 5-6 বছর মিলিয়েও করতে পারে না। তো 2018 সালটা আমার কাছে মনে হয় যে ওনার জন্য অনেক স্পেশাল এবং এই বছরে তিনি যা করছেন সেইটা ওনাকে মানে লিজেন্ড বানিয়ে দিছে কিংবা মানে ফ্রান্সের কিংবদন্তিদের তালিকায় নিয়ে যেতে পারে বলেও মনে করতেছি। তো 2018 সালটা ওনার জন্য অবশ্যই একটা লাকি ইয়ার। তিনি ফ্রান্সের হয়ে 137টা ম্যাচ খেলছেন এবং 44টা গোল করতে পারছেন। 2018 সালে তিনি 18টা ম্যাচ খেলছিলেন ফ্রান্সের জার্সিতে, অর্থাৎ এক বছরে 18টা ম্যাচ খেলা এইটা অনেক বড় একটা বিষয়। তো সব মিলিয়ে তিনি 137টা ম্যাচ খেলছেন ফ্রান্সের জার্সিতে, যেইটা বলা যায় যে 100-এর উপরে এবং এই সংখ্যাটা অনেক বেশি। 100টা ম্যাচ খেললেই সেটাকে অনেক বেশি ধরে নেওয়া হয় এবং তিনি তো 137টা প্রায় বলা যায় যে 140টার কাছাকাছি চলে গেছে। তো এইরকম ম্যাচ খেলছেন যেইটা অনেক প্লেয়ারেরই ভাগ্যে জুটে না কিংবা এরকম হয়ে ওঠে না। পরিশেষে বলতে চাই তিনি তো অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন, যেইটা আমার কাছে মনে হচ্ছে যে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তিনি যদি আরও 2 বছর থাকতে চাইতেন তাহলে হয়তো একটু কঠিন হইতো মানে ফিটনেসটা ধরে রাখা, তবে মানে অসম্ভব না। 2000 মানে যে সামনে ওয়ার্ল্ড কাপটা আসতেছে ওইখানে হয়তো পার্টিসিপেট করার সুযোগ পাইতেন।